শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। আপনি আপনি রুদ্র? হ্যাঁ, নমস্কার। বলুন ম্যাডাম, কি হয়েছে আপনার? খুব সমস্যায় পড়েছি বাবা, তাই তোমার কাছে এসেছি। তুমি আমার ছেলেরই মতো, তাই ভাবলাম তুমি যদি আমাকে একটু সাহায্য করো। বড় বিপদ আমার, তুমি যদি রক্ষা না করো আমি জানি না আর কার কাছে যাব। বুঝতে পারছি আপনি সমস্যায় আছেন। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার একটাও আত্মীয় দেশে নেই, সবাই কানাডায় থাকে। আমি থাকি কলকাতায় একাই। কিছুদিন আগে শ্রীরামপুরে এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তখনই ওই বাড়িটা চোখে পড়ে। বাড়ি? কোন বাড়ি? গঙ্গার ধারে পুরনো এক দোতলা বাড়ি, অনেক দিন ফাঁকা পড়েছিল। খুব সস্তায় বিক্রি করবে বলল মালিক। আমিও ছেলেকে বললাম, ও রাজি হয়ে গেল। আমরা বাড়িটা কিনে নিলাম। আচ্ছা, তারপর? তারপর আমি কলকাতা থেকে লোক পাঠিয়ে রক্ষণাবেক্ষণ করলাম, ঠিকঠাক করে তুললাম ভাড়ার জন্য। কিন্তু কিন্তু সেখান থেকেই সমস্যা শুরু। সমস্যা? কীরকম? তিনবার ভাড়াটে বদলাতে হয়েছে, কেউ এক মাসও কাটাতে পারেনি। প্রথমে ভেবেছিলাম হয়তো বাড়ির পরিবেশ তাদের পছন্দ নয়, কিন্তু সব কটা লোক একই কথা বলছে জানো বাবা। কি বলেছে? বাড়িটা কেমন যেন অস্বাভাবিক। ঘর মোছার শব্দ, বাসন মাজার আওয়াজ, রান্নার গন্ধ, এমনকি এমনকি গুনগুন করে গান। প্রতিদিন সকাল থেকে বাড়িটাকে একেবারে জাগিয়ে রাখে। মনে হয় কেউ যেন সারা বাড়ির দেখভাল করছে প্রতিদিন। কিন্তু কেউ তো থাকে না। না না, কেউ থাকে না, কেউ থাকে না, কিন্তু সব শব্দ হয়। আচ্ছা, আর রাতে? রাত হলেই যেন বাড়িটা বদলে যায়। গোঙানি, কান্না, কখনো চিৎকার। ভাড়াটেরা বলেছে তারা বাথরুম থেকে গলা শুনেছে, কখনো আয়নার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আচ্ছা, আপনি নিজে কখনো গিয়েছিলেন? দুপুরে একদিন গিয়েছিলাম, বাইরে থেকে দেখে বোঝবার উপায় নেই কিছু, কিন্তু ঘরে ঢুকে একরকম অদ্ভুত অনুভূতি হয়েছিল। মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। একটা একটা চাপা গন্ধ। প্রথমে বিশ্বাস করিনি, তারপর যখন নিজে উপলব্ধি করলাম তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। বুঝলাম। আপনি কি তাহলে বাড়িটা বিক্রি করতে চাইছেন? চাইছি, কিন্তু কেউ নিতে চায় না। ভাড়া তো দূরের কথা, শুনেই সকলে পিছিয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি এখন কি চাইছেন? তুমি নিজে গিয়ে যদি বাড়িটাকে একবার দেখে আসো তাহলে। ঠিক আছে, আমি যাব। তুমি তুমি যাবে? হ্যাঁ, যদি সত্যি কেউ প্রতিদিন ঘর মোছে, বাসন মাজে, গান গায়, তবে সে নিশ্চয়ই কিছু না কিছু তো বলতে চাইছে। তুমি কি একা যাবে? হ্যাঁ, একাই যাব। ও আপনি চিন্তা করবেন না। আশা করছি ওখানে যে প্রতিদিন ওই ঘর মোছা বাসন মাজার কাজ করছে সে নিশ্চয়ই আমাকে কিছু একটা বলার জন্য অপেক্ষা করছে। যাই, তারপর দেখা যাচ্ছে। ও হ্যাঁ, ভালো কথা, আপনি কিন্তু বাড়ির চাবিটা একটু পাঠিয়ে দেবেন প্লিজ। কি নামটা শোনা শোনা লাগছে কি? হ্যাঁ, ঠিক ধরেছ। যারা রুদ্রর প্রথম অ্যাডভেঞ্চারটা মোটামুটি জানো তারা নিশ্চয়ই রুদ্রকে চেনো, কিন্তু যারা সেই গল্প শোনোনি
তাদের জন্য ছোট্ট করে রুদ্রর পরিচয়টা দিয়ে রাখতে হবে। ছোট করে যদি বলি, রুদ্র একজন স্পিরিচুয়াল থেরাপিস্ট এবং সঙ্গে অতি প্রাকৃত গবেষক বলা যেতে পারে, আবার প্যারানর্মাল অ্যাক্টিভিস্টও বলা যেতে পারে। জ্যোতিষ চর্চা, সংখ্যাতত্ত্ব এসবেও বেশ পারদর্শী রুদ্র। তবে রুদ্রর ফেলে আসা অতীত সম্পর্কে কেউই জানে না সেভাবে। বছর 27-28-এর বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বপূর্ণ এই যুবক লৌকিক এবং অলৌকিক অনেক সমস্যা সমাধান করতে পারে। তবে যতটুকু করে ততটুকু কিন্তু বৈজ্ঞানিক তত্ত্ব মেনেই। অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সেভাবে প্রশ্রয় কখনোই দেয় না। হ্যাঁ, ঠিকই শুনেছ, জ্যোতিষ চর্চা কিংবা সংখ্যাতত্ত্বকে কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারের আঁচ পর্যন্ত লাগতে দেয় না রুদ্র। এখানেও থাকে বিজ্ঞান ভিত্তিক যুক্তি। আর তাছাড়া আরও একজনের কথা কিন্তু এখানে না বললেই নয়, রুদ্রর সহকারী মনামি। এমনিতে শান্ত চুপচাপ, তবে রুদ্রর সঙ্গে থেকে থেকে এখন বেশ চটপটে আর বুদ্ধিমান হয়ে উঠেছে। আগের কেসটাতে মনে আছে তো, মনামির একটা কথাতেই কিন্তু হঠাৎ করে মাথায় কেস সলভ করার উপায়টা খুলে গিয়েছিল রুদ্রর। আর এবার দেখাই যাক আজকের নতুন সমস্যাটা কি, আর সেই সমস্যার সমাধানটাই বা কি করে করতে পারে রুদ্র। একটা টর্চ, জলের বোতলটা রাখতেই হবে। আর ঠিক আছে, এই পেপারটা নিয়ে নিই। ওয়ার্ড্রপ থেকে ব্যাকপ্যাকটা বের করে নিল রুদ্র। ওর প্রিয় স্ফটিকের বল, রুদ্রাক্ষের মালা, টর্চ, রেকর্ডার, নোটবুক একটার পর একটা ঢুকিয়ে নিল ব্যাগে। এমন সময় মনামি ঘরে ঢুকে পড়ল। স্যার, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, শ্রীরামপুর। কাল ভোরে বেরোবো, বিকেলেই ফিরবো আশা করছি। কেন বলো তো? আপনি আবার একা যাচ্ছেন? এই একা একা যেখানে সেখানে যাওয়াটা না আপনার বদ অভ্যাস। বলছি স্যার, এইবার আমি যাই? না মনামি, এই কেসটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমি চাই না কেউ আমার সঙ্গে থাকুক। আপনি কিন্তু প্রত্যেকটা কেসের মতো এখানেও আমাকে আন্ডার এস্টিমেট করছেন। ভুলে যাচ্ছেন না তো, গত কেসে রিভার্স কাউন্টিংটা আমি না বললে আপনি এখনো রেকর্ডিংয়ে শব্দের মানেই খুঁজে বেড়াতেন। ওটা ছিল অ্যাক্সিডেন্টাল ব্রিলিয়ান্স, বুঝলে? আমি সত্যি সাহায্য করতে পারি স্যার, একটা সুযোগ দিয়ে দেখুন। আমি কিন্তু খুব সিরিয়াস। হয়েছে, আমিও সিরিয়াস। তুমি অফিস সামলাও, আমি সব আপডেট তোমায় দিতে থাকবো। আপডেট নয় স্যার, আমি লাইভ অ্যাকশন চাই, লাইভ। মনামি, ওখানে আমি ভূতের সঙ্গে রিলস বানাতে যাচ্ছি না, বুঝলে? স্যার, আপনি যখন ভূতেদের সঙ্গে কনভারসেশন করেন, ওদের কথা শোনেন, আমার সেগুলো লাইভ শোনার খুব ইচ্ছে স্যার। ব্যাপারটা আমার কাছে না ভীষণ ড্রামাটিক, একেবারে আনরিয়েল। আনরিয়েল? সত্যি ভূতের সামনে পড়লে না সব ড্রামা পালিয়ে যাবে। তখন দেখবে দাঁতে দাঁত লেগে গেছে একদম। স্যার না মনামি, নেক্সট টাইম। আপাতত তুমি অফিসের দিকটাই সামলাও, আর দয়া করে কেউ জিজ্ঞেস করলে আমার ঠিকানা দিয়ে দিও না, কেমন? আর শোনো, ফোন করে বিরক্ত করবে না। আমার প্রয়োজনে আমি তোমাকে ফোন করে নেব, ওকে? ঠিক আছে স্যার, কিন্তু কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? কি বলবে স্যার ব্যক্তিগত কাজে একটু বাইরে গেছে, পরে যোগাযোগ করতে। ব্যক্তিগত কাজ মানে কি বলবো? মানে যদি জিজ্ঞাসা করে আমাকে তো কিছু একটা বলতে হবে। নিজের মতো কিছু একটা বলে দিও না, মাথায় এতটুকু বুদ্ধি নেই তোমার। আর শোনো, সাবধানে থেকো। আর এইখানে এই কাগজটায় নাও, এই ঠিকানাটা দিয়ে গেলাম। যদি রাতের মধ্যে আমায় ফোন করে না পাও বা আমার কোনো কল না আসে, তাহলে যোগাযোগ করবে, কেমন? ওকে স্যার। শ্রীরামপুর পৌঁছে রুদ্র যখন প্রথমবার সেই বাড়িটার সামনে দাঁড়ালো, চারপাশে তখন ছিল এক
অদ্ভুত নিস্তব্ধতা। গঙ্গার দিক থেকে আসা হালকা ঠান্ডা হাওয়া যেন ওর কানের পাশে ফিসফিস করে কিছু বলে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ থেকে ও বের করলো প্রিয় স্ফটিকের বলটা। সাদা স্বচ্ছ একটা বল, যার ভেতরে রং পরিবর্তনের ক্ষমতা আছে। এই বলটা রুদ্র পেয়েছিল বহু বছর আগে এক তান্ত্রিকের কাছ থেকে। বলা হয় কোনো জায়গায় যদি অশরীরী অস্তিত্ব বা নেতিবাচক শক্তি থাকে, এই বল ধীরে ধীরে তার প্রতিফলন দেখায়। সন্তর্পণে লোহার গেট পেরিয়ে বাগানে ঢুকল রুদ্র। তারপর ধীর পায়ে এগিয়ে গেল প্রধান বাড়িটির দিকে। হলুদ আর লালের মিশেলে বাড়ির রংটা এখনো টাটকা, সম্ভবত রিনোভেট করা হয়েছে কিছুদিন আগেই। তালাটাও একেবারে চকচকে নতুন। ধীরে ধীরে তালাটা খুলে ভেতরে ঢুকে পড়ল রুদ্র। বাড়ির ভিতরে কেমন অদ্ভুত একটা গন্ধ। এই গন্ধটার সঙ্গে পরিচিত রুদ্র। এর আগে প্রচুর পুরনো বাড়িতে গিয়ে এই একই রকম গন্ধও পেয়েছে। বাড়িটার নাম পুনরুক্তি। নামের উপর হালকা করে হাতটা বুলিয়ে নিল রুদ্র। তারপর ধীরে ধীরে ঘুরে দেখতে লাগলো ঘরগুলো। সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে। স্ফটিকের বলটা তখন ওর হাতে। নির্বিকার মুখে বলটার দিকেই চেয়ে রইল ও, কিন্তু বলটার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারল না। ধীরে ধীরে এগিয়ে গেল ও রান্নাঘরের দিকে। রান্নাঘরের এদিক ওদিক ঘোরার পর যখন ও বেরিয়ে আসতে গেল, ঠিক তখনই বলের ভেতর ধীরে ধীরে জন্ম নিতে শুরু করলো একটা হালকা লালচে ধোঁয়া। খুব স্বচ্ছ এবং স্পষ্ট কিছু একটা আছে, তার ইঙ্গিত একদম পরিষ্কার। কিন্তু পরক্ষণেই মিলিয়ে গেল ধোঁয়া। বলটা আবার সাদা, যেন কিছুই হয়নি। রুদ্র থমকে দাঁড়িয়ে পড়ল। চুপচাপ অনুভব করার চেষ্টা করল। হ্যাঁ, কেউ আছে খুব কাছে, কিন্তু সে ধরা দিতে চায় না, অথবা সে রুদ্রর কাছে ধরা দিতে চায় না। কিন্তু কেন? আজ পর্যন্ত এইরকম পরিস্থিতির সম্মুখীন তো কখনো হয়নি। বুঝতে পারছে এখানে কিছুর একটা অস্তিত্ব আছে, অথচ ধরতে পারছে না। কোনো শব্দ, কোনো গুনগুন গান, কোনো চিৎকার, যেমনটা এই ধরনের জায়গায় গেলে শুনতে পাওয়া যায়, সেরকম কিছুই শুনতে পেল না। পরিবর্তে এক রাশ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। গঙ্গার পাড় ঘেঁষে এই বাড়ি। ছাদটা খুব সুন্দর। সামনে দিয়ে বয়ে চলেছে গঙ্গা একদম ধীর গতিতে। বহমান এই জলধারার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল রুদ্র। না চাইতেও মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল ছোটবেলার কথা। হারিয়ে যাওয়া অনেকগুলো মানুষের মুখ চোখের সামনে ভেসে উঠল। এই বাড়িটার মধ্যে একটা চাপা কষ্ট আছে, অনুভব করতে পারছেও। কিন্তু কি সেই কষ্ট, যা ধীরে ধীরে রুদ্রর মনটাকেও কাবু করে ফেলছে? না, এখান থেকে বেরোতেই হবে, না হলে কোনো কাজেই আর মন দিতে পারবে না। দেখো রুদ্র, মোটামুটি 3 জনের ফোন নাম্বার আমি তোমাকে দিতে পারি, যারা ওই বাড়িতে ছিলেন। তাদের সঙ্গে কথা বলে দেখো। হ্যাঁ, সেই জন্যই আমি আরও আপনাকে ফোনটা করলাম। আসলে আমি কনফার্ম ওখানে একটা নেগেটিভ কিছু কাজ করছে, কিন্তু সেটা ঠিক কি আমি ধরতে পারছি না, বুঝতে পারলেন? হ্যাঁ, আমি তোমায় বলেছিলাম না রুদ্র, প্রথমবার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তারপর যতবার গেছি মনে হয়েছে এই বাড়িটা যেন কেমন অদ্ভুত,
বিষাদে ডুবে আছে, যেন অনেক দুঃখ কষ্টের ভার ওর কাঁধে। এক্স্যাক্টলি, আমারও ঠিক তাই মনে হয়েছে, কিন্তু কি সেটা? আমি জানি তুমি পারবে, তোমার ওপরই আমার সবটুকু ভরসা রুদ্র। আমি চাইলে বাড়িটা ভেঙে ফেলতে পারি, কিন্তু আমি চাই এর মূলে যেতে। ওই জমি ভবিষ্যতে কারোর কোনো ক্ষতি করুক, আমি সেটা চাই না। প্লিজ প্লিজ তুমি একটু দেখো রুদ্র। ফোনটা রাখার পর লম্বা একটা শ্বাস নিল রুদ্র। তারপর ডায়াল করলো প্রথম ভাড়াটিয়ার নাম্বার, যে প্রথম শুনেছিল সন্দেহজনক সেই শব্দগুলো। হ্যালো। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি রুদ্র বলছি। আপনি কিছুদিন আগে শ্রীরামপুরে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেই বাড়ির যিনি ওনার, উনি আমাকে আপনার নাম্বারটা দিলেন। এই কেলেঙ্কারি! আরে আপনি কি বাড়ি ভাড়া নিয়ে ফেলেছেন নাকি? আরে না না, আসলে আমি... খবরদার চেষ্টা করবেন না, ওখানে কিন্তু খুব গন্ডগোল আছে। আচ্ছা, ঠিক কেমন ব্যাপারটা? আরে ওই বাড়িতে সকাল থেকে বিভিন্ন রকম শব্দ হয়, বাসন মাজা, কাপড় কাচা, অনেক সময় গুনগুন করে গানের শব্দ আছে। আচ্ছা, আপনি শুনেছেন সেসব শব্দ? না, আমি শুনিনি, আসলে আমার স্ত্রী শুনেছিল। আমি তো অফিসে বেরিয়ে যেতাম সকালে, বাড়িতে ফেরার পর আমাকে জানিয়েছিল। আমার মেয়েও শুনেছিল। ও আচ্ছা, তার মানে আপনি কিছু শোনেননি, তাই তো? না, এটাই খুব অবাক কাণ্ড জানেন। আমি কিন্তু কিছু শুনতে পাইনি, এমনি আমার ছেলেও কিছু শুনতে পায়নি, শুধু আমার স্ত্রী আর আমার মেয়ে, ওরাই শুনতে পেত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ বলে ফোনটা কেটে দিল রুদ্র। ভদ্রলোক নিজে থেকেই এত কথা বললেন যে রুদ্রকে খুব একটা পরিশ্রম করতে হলো না। এরপর দ্বিতীয় নম্বরটা ডায়াল করলো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি রুদ্র কথা বলছি। আসলে আপনারা শ্রীরামপুরে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেই ব্যাপারে একটু কথা... সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, ধন্যবাদ। প্লিজ প্লিজ, ফোনটা কাটার আগে একটু আমার কথাটা... অত সময় নেই, বুঝলেন? কবে বাড়ি ভাড়া নিয়েছিলাম সেই গল্প আমার মনে নেই। বিরক্তিকর, কাজের সময় একবার কোম্পানি ফোন, একবার বাড়ি ভাড়া, কাজ করতে দেয় না, যত সব। বাপরে বাপ, যেন ঝড় বয়ে গেল। আমারই ভুল, কাজের সময় মা কাকিমাদের ফোন করলে বিরক্ত তো হবেই। যাই হোক, 3 নম্বর ফোন কলটা এখনই করব নাকি বিকেলের দিকে করব? সেখানেও যদি এরকম কেউ থাকেন, আবার নামও তো মনীষা, ভদ্রমহিলা যদি ব্যস্ত থাকেন, কিন্তু আমারও তো ইনফরমেশনটা এখন দরকার। আচ্ছা যাকে, আমি করেই ফেলি একবার। এই তো রিং হচ্ছে। হ্যালো, আপনি কি মনীষা দেবী বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি রুদ্র। আসলে আপনি কিছুদিন আগে শ্রীরামপুরে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেই ব্যাপারে... আগাগোড়া পুরো ব্যাপারটাই বুঝিয়ে বলল রুদ্র। শোনার পর ভদ্রমহিলা নিজে থেকেই বলতে শুরু করলেন। আমার ঘুম ভাঙে বেশ ভোরবেলার দিকেই। মেয়েকে নিয়ে একাই থাকতাম, ওর বাবা তো চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকতো। এখানে আমাদের সমস্তটা গুছিয়ে দিয়ে ওর বাবা ব্যাঙ্গালোরে চলে গেল। প্রথম 2-1 দিন তেমন কিছুই হয়নি জানেন তো। তারপর আমার মা আমাদের সঙ্গে এখানে এসে থাকতে শুরু করলো। তখন আমরা 3 জন এখানে। শুরু হলো এক অদ্ভুত শব্দ দিয়ে। ইন্টারেস্টিং শব্দ? কি রকম? হ্যাঁ, ওই যেমন ধরুন ঘর ঝাড়পোছ করার শব্দ, বাসন মাজার শব্দ, জামা কাপড় কাচার শব্দ, সেই সঙ্গে কাঁচের চুরির শব্দ। আবার মাঝে মাঝে গুনগুন করে গান করার আওয়াজ, ঠিক যেমন আমরা কাজ করতে করতে নিজের মনে গুনগুন করি তেমন। আচ্ছা আচ্ছা, কোনো রকম ভয়ঙ্কর কিছু শুনেছিলেন কখনো? না না, প্রথম ভয়ঙ্কর কিছুই শুনিনি। সারা দিনের ওই টুকটাক ওই ধরনের আওয়াজ,
প্রথমটা আমি খুব একটা পাত্তা দিইনি, ভাবতাম নিজের মনের ভুল হয়তো। তারপর যখন মাও একই কথা বলতে শুরু করলো, আমার একটু সন্দেহ হলো। তারপর একদিন যা হলো। আরে আরে থামলেন কেন? বলুন কি হলো, কি হলো? সেদিন রাতে মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় মধ্যরাত হয়ে গিয়েছিল। আমি ওর বাবার সঙ্গে কিছুক্ষণ ভিডিও কলে চ্যাট করার পর বাথরুমে যাচ্ছিলাম। হঠাৎ করেই প্রচন্ড চিৎকার শুনতে পেলাম। মনে হলো ছাদ থেকে আসছে শব্দটা। দৌড়ালাম ছাদে। গ্রামের মেয়ে বরাবরই ভয়টা কম পাই। ছাদের দরজা খুলে কিছুই দেখতে পাইনি। নেমে আসছিলাম, আবার ওই শব্দ শুনতে পেলাম। একটা মেয়ের প্রচন্ড চিৎকারের শব্দ, সঙ্গে একটা পুরুষের গলা, প্রচন্ড মারধরের একটা শব্দ, আর তারপরেই উঁচু থেকে নিচে পড়ে যাওয়ার একটা আওয়াজ। মাই গুডনেস! তারপর? প্রচন্ড ভয়ে দরজা বন্ধ করে বসেছিলাম। সারা রাত ঘুমোইনি। পরের দিন ওর বাবাকে সবটা জানালাম ফোনে। ওর বাবা ফিরে আসবে বললো এই সপ্তাহের শনিবারেই। তখনও শনিবার আসতে 2 দিন বাকি। বিশ্বাস করুন, ওই 2 দিন আমার জীবনের সব থেকে ভয়ঙ্করতম দিন। রাতের ওই আওয়াজ ভয়ঙ্কর ভাবে বাড়তে থাকলো। সেই সঙ্গে দিনের এই নানা রকম কাজের শব্দ, গুনগুন গানের শব্দ। মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। মনে হচ্ছিল মেয়েকে নিয়ে আমি মরে যাব। ওই মেয়েটার চিৎকারে এমন কিছু ছিল জানেন, যেটা বুকের মধ্যে প্রচন্ড কষ্ট আর যন্ত্রণা হয়ে চেপে বসছিল। তারপর তারপর কি করলেন? আর কি, ওই বাড়ি ছাড়লাম। আর একদিনই মাত্র ছিলাম ওখানে। তারপর বাপের বাড়ি ফিরে গেলাম। সেখান থেকে ওর বাবার সঙ্গে সোজা ব্যাঙ্গালোর। সারা রাত নিজের আরাম কেদারায় বসে বসে ভাবতে থাকে রুদ্র। যে 3 জনকে ফোন করেছিল তাদের মধ্যে 2 জনের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে ওই বাড়িটায় একটা অস্বাভাবিক কিছু তো আছে, কোনো একটা নেগেটিভ এনার্জি যা চোখে দেখা যায় না। একটা প্রশ্ন তবু বারবার মাথায় ঘুরে আসছে ওর, ওই স্ফটিকের বলটা কেন কাজ করলো না? বলটা তো সব সময় সতর্ক করে। কোনো রকম অস্বাভাবিক কিছু দেখলেই স্ফটিক নিজের মধ্যে রং পরিবর্তন করতে শুরু করে। কিন্তু এক্ষেত্রে তো হালকা ধোঁয়ার পর সবটাই ভ্যানিশ হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। কি হবে? কি হয়েছিল সেখানে? কি করে জানবে? আরো একটা বিষয় অবাক লাগলো ওর। প্রথমে যে ভদ্রলোক বাড়িটা বিক্রি করেছিলেন তিনি কোনো অস্বাভাবিকত্ব টের পাননি। মিস্ত্রিরা যারা কাজ করেছিল তারাও তো কিছু বলেনি। তাহলে কি শুধু মহিলারাই শুনতে পায় সেই সব শব্দ? গান, বাসন মাজার আওয়াজ, রান্নাঘরের গন্ধ সবকিছুই কি কেবল নারীর অনুভবে ধরা পড়ে? কিন্তু কেন? ঘুরে ফিরে একই প্রশ্ন ঘুরতে থাকে রুদ্রর মাথায়। একটা সময় ও বুঝতে পারে উত্তরটা পেতে হলে ফিরে তাকাতে হবে অতীতের পাতায়, সেই বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে হবে। শ্রীরামপুরের রাস্তায় বেরিয়ে পড়ে রুদ্র। একটাই লক্ষ্য, খুঁজে বের করতে হবে পুনরুক্তির ইতিহাস। এক অদ্ভুত নাম, যেন নিজেই নিজের কথা আবারও বলে সে। কিন্তু তার ইতিহাস কোথায়? ফাইল, রেকর্ড, পুরনো দলিল সব খুঁজেও কিচ্ছু পাওয়া যায় না। স্থানীয় কয়েকজন প্রবীণ মানুষের সঙ্গে কথা বলল রুদ্র। দোকানদার, পাড়ার পুরনো বাসিন্দা, তাদের চোখে কিছু না কিছু ধরাও পড়ল। কিন্তু তারা ওই বাড়ির কথা মুখে কিছু বলল না। বারবার তাদের গলা শুকিয়ে এলো, যেন এড়িয়ে গেল সবকিছু। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রুদ্র ক্রমশ অধৈর্য হয়ে পড়ল। বারবার ওই বাড়িতেই ফিরে গেল। দিনের বেলা, বিকেল বেলা, শেষমেশ একটা রাতও কাটিয়ে ফেলল। কিন্তু কি আশ্চর্য, সারা রাত কেটে গেল। কোনো শব্দ নেই, কোনো গান নেই, কোনো বাসন মাজার শব্দ, কান্নার শব্দ, গোঙানির শব্দ, কিচ্ছু না। শুধু এক টানা নিস্তব্ধতা। যে ছেলেটা ভালোবাসে চুপচাপ থাকতে, এই মুহূর্তের এই নিস্তব্ধতা যেন ওকে গিলে খেতে এলো। পর মুহূর্তেই যেন কোথা থেকে একরাশ বিষাদ ধীরে ধীরে চেপে বসলো ওর উপর। একটা অদৃশ্য ভার, একটা দমবন্ধ করা অনুভূতি।
যেন বাড়িটা কিছু বলতে চাইছে, কিন্তু তার মুখ কেউ চেপে ধরে আছে। সারাদিন চেম্বারে বসে থাকে রুদ্র। খাওয়া দাওয়া প্রায় বন্ধ, ঘুম তো বহু আগেই উড়ে গেছে। নতুন কেস এলেও আর নিচ্ছে না, কেউ কুষ্টি বিচার করাতে এলেও ফিরে যাচ্ছে। সব কিছু ছেড়ে যেন একটাই প্রশ্নে আটকে আছে, পুনরুক্তির ভিতরে কি লুকিয়ে আছে। মনামি এই নিয়ে তৃতীয়বার ঠান্ডা কফিটা রুদ্র টেবিল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় অধৈর্য হয়ে বলে বসল, স্যার আপনি চাইলে কিন্তু আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আরে ধুর বাবা, আমি নিজেই পারছি না, তুমি কিভাবে পারবে বলো তো? কেন স্যার? আপনি নিজেই তো বললেন ওই বাড়িতে অদ্ভুত সব শব্দ হয় আর কেবল মহিলারাই শুনতে পায়। স্যার আমি তো মহিলা। ওটা ছিল তত্ত্ব, এখনো প্রমাণিত নয় জানো তো। তাই তো, আর প্রমাণ করতে তো যেতেই হবে স্যার। আপনি সারাদিন এখানেই বসে আছেন, মুখ কালো করে টেনশনে অস্থির হয়ে যাচ্ছেন। ক্লায়েন্টরা এসে এসে ফিরে যাচ্ছে। এইভাবে চললে মাসের শেষে তো স্যালারিটাও দিতে পারবেন না আমার। তখন কি করে সংসার চালাবো বলুন? আরে ধুর বাবা, ভুল বকা বন্ধ করো মনামি। তোমার স্যালারি আটকেছে কোনো দিন? স্যার সুযোগ দিন না একটা, আমি পারবো, আমার উপর ভরসা রাখুন। ঠিক আছে, কাল সকাল 7টায় রেডি হয়ে চলে আসবে। আর রাতে কিন্তু নাও ফিরতে পারি, বলে আসবে বাড়িতে, সেরকম ব্যবস্থা করে আসবে, কেমন? ঠিক আছে স্যার, কোনো প্রবলেম নেই। উফ, যা এক্সাইটেড লাগছে না স্যার, ভূতের সঙ্গে ফার্স্ট ডেট আমার। ইম্পসিবল। বিরক্ত মুখে উঠে গেল রুদ্র। পরের দিন ঠিক সকাল 7টায় রুদ্র একেবারে রেডি, গাড়িতে তেল ভরাও আছে। বেরোনোর জন্য একেবারে প্রস্তুত হয়ে ঘরেই বসেছিল, হঠাৎ কলিং বেল। এই এই কি অবস্থা তোমার? কোথায় যাচ্ছ মাথায় আছে? কেন স্যার? শ্রীরামপুর, ওই ভূতের বাড়ি। আপনার সঙ্গেই তো যাচ্ছি। ভূতের বাড়ি, এই মেকআপ, এই ড্রেস আপ, আর এই এত বড় ব্যাগ। আমরা একটা সিরিয়াস কেসে যাচ্ছি মনামি, পিকনিক করতে নয়। আরে স্যার, ভূত যদি পুরুষ মানুষ হয় তখন তো আমি একটু অ্যাট্রাকটিভ লাগলে তাড়াতাড়ি নিজের মনের কথাটা বলে দেবে। আর যদি মহিলা হয়, আমার ফ্যাশন সেন্সে মুগ্ধ হয়ে আমাকে নিজের বান্ধবী ভেবে সবকিছু বলে ফেলবে না? বাবা, যুক্তি বটে। তা তুমি কি বলছো? এইসব তোমার মাথায় এলো কি করে? অভিজ্ঞতা স্যার। আর ভূত বলে কথা, কাউকে তো পছন্দ করতেই পারে বলুন। আর এই এত বড় ব্যাগ, এই এত বড় ব্যাগে করে কি এনেছো শুনি? এই ব্যাগে যা যা থাকা উচিত সব কিছু আছে স্যার। মানে? লিপস্টিক, লিপ বাম, হেয়ার স্প্রে, নেল পলিশ, আইশ্যাডো, আইলাইনার, পাউডার, স্ক্রাঞ্চি, হেয়ার স্ট্রেটনার, ছোট আয়না, পারফিউম, এক্সট্রা ড্রেস, ইনস্ট্যান্ট নুডলস, চানাচুর, চকলেট, চা বিস্কুট, ইনস্ট্যান্ট কফি, ইনহেলার, অ্যান্টাসিড, পেন কিলার, সেফটি পিন, ব্যান্ডেড, মশা মারার জন্য ধূপকাঠি, 1 বোতল অল আউট। আরো একটা আছে স্যার, পার্সোনাল পাউচে 2 ফোঁটা গঙ্গার জল। হায় কপাল, গঙ্গা জল! আরে এত কিছু, সিরিয়াসলি? হ্যাঁ স্যার, ভূতের সঙ্গে লড়াই করতে গেলে একটু আধ্যাত্মিক প্রস্তুতিও তো দরকার না? উফ, আমি জানতাম তুমি ঠিক এই ব্লান্ডারটাই করবে মনামি। শোনো, আমরা একটা কাজে যাচ্ছি, এসব ব্যাগপত্র রেখে দাও, এমনি চলো। জানি তো স্যার কাজে যাচ্ছি। আপনি আমায় একটা সুযোগ যখন দিয়েছেন, ওই বাড়িতে ভূত, প্রেত, ডাইনি, শাকচুন্নি, মামদো যাই থাকুক না কেন, টেনে বার করে আপনার পায়ে এনে ফেলবো, এই প্রমিস করলাম। আচ্ছা, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, চলো বেরোতে হবে এক্ষুনি, গাড়ি এসে গেছে। শ্রীরামপুরে বাড়িটার সামনে এসে দাঁড়াতেই রুদ্র থেমে গেল। পেছনে দাঁড়িয়ে মনামি, মুখটা একটু গম্ভীর। কারণ একটাই, ওর সেই প্রিয় বিশাল ব্যাগটা আনতে দেয়নি রুদ্র, তার বদলে শুধু একটা ছোট হ্যান্ড ব্যাগ। মনামি মুখটা একটু বেঁকিয়ে নিল, তারপর বলল,
কেন যে ব্যাগটা আনতে দিলেন না? কেমন যেন ইনকমপ্লিট লাগছে। ইস, একটু টাচ আপ করাও হলো না। টাচ আপ করাও হলো না। এই শোনো, ভূতের বাড়িতে এসেছি মনামি, ফ্যাশন শোতে নয়। লোহার গেট খুলতেই কড়কড় করে একটা অদ্ভুত শব্দ হলো। ভেতরে ছোট্ট একটা বাগান, অগোছালো, ঘাসগুলো হাঁটু ছুঁই ছুঁই, মাঝে দুটো শুকনো টব উল্টে পড়ে আছে। চারপাশে অদ্ভুত গন্ধ, যেন পুরনো ভেজা কাঠ, ভেজা সোঁদা মাটির গন্ধ মিশে ঠিক একটা অদ্ভুত গন্ধ তৈরি করেছে। দরজা খুলে ফেলল রুদ্র। সামনেই একটা বড় ডাইনিং হল, দুপাশে দুটো ঘর, পুরোটাই অন্ধকার আর নিস্তব্ধ। ঘরের হাওয়ার মধ্যে ঘন হয়ে জমে থাকা একটা অনুভূতি, যেন বহুদিন কেউ হাঁটেনি এই মেঝেতে। রুদ্র মাত্র কদিন আগেই এসেছিল, অথচ মনে হচ্ছে বহু বছর ধরে কেউ এখানে নেই। কনসেন্ট্রেট করো মনামি, কনসেন্ট্রেট করো, জায়গাটাকে ফিল করার চেষ্টা করো। স্যার, আজকে সত্যি কিছু হবে তো? মানে স্যার, ভূত আসবে তো? জানি না, কিন্তু এখানে কিছু তো একটা আছে, আমি সেটা ফিল করতে পারছি। তুমি পারছো কি? আপনি তো সবসময় ভুলভাল ফিল করেন, অথচ যেটা ফিল করার সেটাই করতে পারেন না। এই কি ফিস ফিস করছো? যে কাজটা করতে এসেছো সেটাই মন দাও না। নাও প্লিজ কনসেন্ট্রেট করো। মনই তো দিয়েছি স্যার, কিন্তু যাকে দিয়েছি সেই তো বোঝে না। হোয়াট? আরে মানে ভূতের দিকেই মন দিয়েছি স্যার, ভূত তো বুঝতেই পারছে না। ভূতের কথা অত ভেবো না, জাস্ট জায়গাটাকে ফিল করো। জোরে শ্বাস নাও, জোরে। স্যার স্যার, কি হলো? দম আটকে যাচ্ছে স্যার। ওহ, সত্যি তুমি না? ডাইনিং রুমের জানলাগুলো খুলে দিল রুদ্র। পুরনো কাঠের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। ঘরের কোণে রাখা সোফাটা যেন এই বাড়ির মধ্যেই সব থেকে অদ্ভুত একটা জায়গা। ওই জায়গাটা যেন বড্ড বেশি নিস্তব্ধ আর শান্ত। দুজনে মিলে ওই সোফাটাতেই গিয়ে বসলো ওরা। রুদ্র ব্যাগ থেকে ল্যাপটপ বের করে নিজের কাজ শুরু করলো। মনামি এক কোণে বসে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ উঠে দাঁড়ালো। ধুর, আপনি বসে থাকুন, আমি একটু ঘরের ভিতরটা ঘুরে আসি। মনে হচ্ছে আপনার এই ড্রেস সেন্স আর অদ্ভুত এই পারফিউমের জন্য গন্ধে ভূত আপনার ধারে কাছে ঘেঁষছে না, বোর হয়ে গেছে। দেখি আমি যদি খুঁজে পাই। রুদ্র একবার তাকিয়ে হালকা হাসলো। বোধহয় এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল ও। মেয়েটাকে একা ছেড়ে দিতে হবে বাড়িতে, তবে যদি কিছু হয়। বেডরুমটা ভালো করে ঘুরে দেখার পর এবার রান্নাঘরের দিকে এগিয়ে গেল মনামি। ধুলোয় ভরা গ্যাস টেবিল, ছেঁড়া একটা পর্দা, কোনায় ঝুলতে থাকা পুরনো বাসনপত্র, সবকিছু দেখেও নাক সিটকাল। তারপর চোখ টেবিলের চারপাশে ঘুরিয়ে দেখতে লাগলো। সিলিন্ডার এখনো আছে, কিন্তু গ্যাসে যে বহুদিন কিছু রান্না হয় না সেটা ও বুঝতে পারল। স্যার, আপনি কি চা খাবেন? গরম জল করার মতন আছে এখানে জিনিসপত্র, আর আমার ব্যাগে ইনস্ট্যান্ট কফিও আছে। মাথা মোটা, ব্যাগে নাকি কফি আছে আর ওদিকেও চা করবে। এই না, শোনো, আমার কিছু লাগবে না এখন। খারুস কোথাকার, ভেবেছি একটু আদর যত্ন করব। এই কিছু বললে? না স্যার, আপনি বিশ্রাম করুন। মনামি মুখ বেঁকিয়ে গ্যাস টেবিলের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ কানে এলো জল ফোটার শব্দ। চমকে উঠল ও, ঘুরে তাকিয়ে দেখল গ্যাস টেবিল একদম আগের মতোই, কোনো সসপ্যান বা জলের চিহ্ন মাত্র নেই। আমি কি
ভুল শুনছি। ওহ, কি যে হয়েছে না। মনে মনে নিজেকে ধমক দিল ও, কিন্তু ঠিক তখনই একদম পাশে কি যেন বলে উঠল। পিছন ঘুরে তাকালো মনামি। কই, কেউ নেই তো, কোনো শব্দও তো নেই। আবার সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে চতুর্দিক। বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। দৌড়ে গেল ও ডাইনিং হলে, কিন্তু সেখানে তো রুদ্র নেই। স্যার, স্যার, স্যার। কোনো উত্তর নেই। মনামি কাঁপতে কাঁপতে ব্যাগ খুলল। ফোন বের করতে গিয়ে চোখে পড়ল টেবিলের ওপরে একটা চিরকুট। এক্ষুনি আসছি, ভয় পাওয়ার কিছু নেই, রুদ্র। মনামি সোফায় গিয়ে বসে পড়ল। স্যার হয়তো খুব কাছেই আছে। কিছু বুঝতে পারল না, মাথা নিচু করে ফেলল। ঠিক তখনই শুনতে পেল বাথরুম থেকে জল পড়ার শব্দ। কে যেন জামা কাপড় কাচ্ছে, তার চুরির শব্দও শোনা যাচ্ছে। মনামির গলা শুকিয়ে গেল। বুকের ভিতরটা ঠান্ডা বরফের মতো হয়ে গেল। পা কাঁপতে শুরু করলো। একটু পরেই জানলাগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। মনামি দাঁড়িয়ে পড়ল। ভয়ে দৌড়ে গেল দরজার কাছে, কিন্তু ততক্ষণে দরজাটাও বন্ধ। শুধু দরজা নয়, সেই সঙ্গে ভারী বাতাস ছুটে এলো। চারপাশে ঘরের মধ্যে ঘুরতে থাকলো সেই হাওয়া। গা ছমছমে একটা পরিবেশ তৈরি হলো মুহূর্তেই। চোখের সামনে ঝাপসা ঝাপসা দেখতে পেল এক মহিলা আর এক পুরুষের মধ্যে তীব্র ঝগড়া চলছে। দৃশ্যটা ক্রমশ পরিষ্কার হতে লাগলো। এরপরেই শুরু হলো ভাঙচুর, চিৎকার, এইসবের শব্দ। মনামি ভয়ে দৌড়ে গেল ঘরের এক কোণে। হঠাৎ যেন চারপাশের সবকিছু ঘুরতে শুরু করলো। গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। চোখের সামনে সেই মহিলাটা রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে রান্না করছে, বাসন মাজছে, গুনগুন করে গান গাইছে, ভালোবাসি ভালোবাসি। কখনো সে রান্নাঘরে যাচ্ছে, কখনো সে ঘরে আসছে, সারা ঘরের মধ্যে এদিক ওদিক ছুটে ছুটে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে এক টানা চলছে একটা শব্দ, একটা কান্নার শব্দ। মনামির চোখে জল চলে এলো, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটা জোরে শব্দ। সবকিছু গুলিয়ে উঠছে ওর, ঝাপসা হয়ে যাচ্ছে। ও যেন একা নেই, বহু লোক কথা বলছে। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ বলছে পালাও এখান থেকে, পালিয়ে যাও, যাও পালিয়ে যাও, পালাও এখান থেকে, পালিয়ে যাও, যাও পালিয়ে যাও। মনামির গলা দিয়ে আর শব্দ বেরোচ্ছে না। মাথাটা ঘুরছে, চারপাশ ঘুরছে, দেহটা হালকা হয়ে গেল। পর মুহূর্তেই ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। আবার তুমি মদ খেয়ে এসেছো? কি করবো বলো, মদ খেলে তো আমি সব থেকে বেশি শান্তি পাই। তোমার এই মদের গন্ধে আমি ঘুমোতে পারি না। একদম চুপ, আমার পাশে খাচ্ছিস পড়ছিস, বেশি কথা বললে মুখ ভেঙে দেবো। কেন এমন করো? আমি তো শুধু একটু ভালো থাকতে চাই, একটু শান্তি। শান্তি? একই ভাঙা রেকর্ড চালিয়ে তুই তো আমার শান্তিটা নষ্ট করে দিচ্ছিস। আমি কি করলাম? তুমি একটু শান্ত হয়ে বসো। তোর নাটক আমার সহ্য হচ্ছে, বুঝলি? একেবারে জানোয়ার হয়ে গেছো। কি বললি? আমার লাগছে, বাবা ছেড়ে দাও, আর মেরো না, আর মেরো না, মেরো না। মেরো না, আর মেরো না।
আরে কি হলো মনামি? কি হলো? স্বপ্ন দেখছিলে? স্যার স্যার আপনি কোথাও গিয়েছিলেন? আমি অনেক কিছু শুনেছি স্যার, আমি দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুল ডাউন, শান্ত হও। আমি আছি। আমি সব শুনবো। এসো, এইখানে বসো। আস্তে আস্তে। স্যার রিল্যাক্স। এইখানে বসো, আমি সব শুনবো। প্রথমে তুমি তো রান্নাঘরে গেছিলে। তারপর? আমি রান্নাঘরে গিয়েছিলাম, তারপর আমি শব্দ পেলাম, জল ফোটার শব্দ। কেউ যেন বলছে রান্না হয়ে গেছে, এই সব আওয়াজ, কেউ কথা বলছিল। আমি 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 আরে, তারপর সত্যি তুমি এই শব্দগুলো শুনেছো? আচ্ছা, তার মানে আগেও সবার সঙ্গে এই একই ঘটনা ঘটেছে, তাদেরও এই একই এক্সপিরিয়েন্স। ও আচ্ছা, আমি না ইচ্ছে করেই একটু বাইরে গিয়েছিলাম, মানে সামনেই ছিলাম, আর হ্যাঁ, ওই দরজাটাও আমি টেনে বন্ধ করেছিলাম। এখানে কোনো একটা রিয়াকশনের জন্যই অপেক্ষা করছিলাম। আসলে এই একমাত্রই রাস্তা ছিল। আপনি আমাকে একা রেখে গেলেন। আরে আহা, না, আমি আসলে চাইছিলাম এখানকার এনার্জিটা তোমাকে নিজের মতো কিছু দেখাক, কিছু বলুক, আর আমার মনে হচ্ছে সেটাই হয়েছে। তা আমাকে একটু শান্ত হয়ে মনে করে বলতে পারবে ঠিক কি দেখলে, কি শুনলে? একটু ভালো করে শ্বাস নাও। জল দিই, একটু জল খাও। একটু জল খাও। দাঁড়াও, বোতলটা নিয়ে আসি ব্যাগ থেকে। জলটা চুপচাপ খেলো মনামি। তারপর একটু ধাতস্থ হয়ে পুরোটাই বলে ফেলল রুদ্রকে। আচ্ছা, এই ব্যাপার। সবটাই প্রায় পরিষ্কার মনামি। এই বাড়িতে এক দম্পতির মধ্যে তীব্র ঝগড়া হতো, মানে সে একদম কাকুরছে চিল পড়ছে এরকম ব্যাপার আর কি, বুঝতে পেরেছো? কেউ একজন খুব ভালো, আর একজন অসম্ভব রাগী, হিংসুটে, ভয়ঙ্কর আর কি অত্যাচারী, জানো? কিন্তু ঘটনা কি, মানে আসলে ঠিক কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটা এখনো পরিষ্কার নয়। আমাদের জানতে হবে। স্যার ওই ডান দিকের বেডরুমে না, ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর একটা চিঠি আছে, ওটা পড়তে হবে স্যার। চিঠি? ওমা, তুমি কি করে জানলে? জানি না স্যার কি করে, কিন্তু বারবার আমার মনে হচ্ছে ওখানে কিছু একটা আছে। আসলে আমি ঝাপসা দেখেছিলাম ওই ড্রেসিং টেবিলের সামনে বসে ওই মহিলা কিছু একটা লিখছিলেন। স্যার একবার চলুন না দেখি স্যার। আচ্ছা, চলো দেখি, চলো তো। ছুটে বেডরুমের দিকে এগিয়ে গেল ওরা। একটা পুরনো কাঠের ড্রেসিং টেবিল, উপরে ধুলোর আস্তরণ, ফাটল ধরা আয়না। রুদ্র হাত বাড়িয়ে একটা ড্রয়ার খুলে ফেলল। বেরিয়ে এলো ধুলোয় ভরা একটা হলদে খাম। আরে, এটা তো চিঠি মনে হচ্ছে। বাপরে, ধুলো। আরে মনামি, কিছুই তো নেই এর মধ্যে, কোনো লেখাই নেই, সাদা কাগজ। কোথায় দেখি, দেখতে দিন তো। এই তো নাও দেখো। এই তো স্যার, একদম পরিষ্কার হাতের লেখা রয়েছে তো। কি বলছো তুমি? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি পাচ্ছি স্যার, পরিষ্কার। আমি পড়ছি, আপনি শুনুন। ঠিক আছে, পড়ো। আমি মহুয়া, এই বাড়ির বউ। এই বাড়িতেই আমার বিয়ে হয়েছিল মলয়ের সঙ্গে। ভালোবেসে বাড়িটার নাম রেখেছিলাম পুনরুক্তি। এই বাড়ির একমাত্র ছেলেও, আর আমার থেকে ও 13 বছরের বড়। প্রথমে ভেবেছিলাম বড় ছেলে মানে দায়িত্ববান হবে, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যে বুঝে যায় এ বাড়ি শুধু ইট কাঠ নয়, এক দুঃস্বপ্ন। প্রতিদিন রাতে মদ খেয়ে ফিরে আসতো, তারপর শুরু হয়ে যেত গালিগালাজ, ধাক্কা, চড়থাপ্পড়। এই বাড়ি সারাদিন আমি সামলাই, ঘর গুছোই, জামা কাপড় কাচি, বাসন মাজি।
কিন্তু তাও প্রতিদিন শুনতে হয় আমি নাকি বসে থাকি। ভেবেছিলাম একদিনও বদলে যাবে, কিন্তু সেটা হলো না। তাও মানিয়ে নিতাম, কিন্তু আমার জীবনের সব থেকে বড় দুঃখ হলো আমার একটাও সন্তান হলো না, আর বাচ্চা হওয়ার কোনো আশাও নেই। এখন আমি ক্লান্ত, ভেঙে পড়েছি। এই ঘরের ভেতর আমার দম আটকে আসে। আমার বাঁচতে ইচ্ছে করে না। এই দেয়ালের মধ্যে আমার কান্নাগুলো আটকে গেছে এই ঘরের বাতাসে। আর নয়, এখন একটাই পথ বাকি, আত্মহত্যা। স্যার, এই চিঠিটা। রুদ্র নিঃশব্দে তাকিয়ে রইল ওর দিকে। ঘরের ভিতরের বাতাস যেন আরো ভারী হয়ে এলো। বুঝতে পারছে না ওরা এটা কি কোনো বাড়ি নাকি কোনো সমাধিস্থল। হঠাৎ একটা কান্না ভেসে এলো, কেমন যেন গোঙানির মতো কান্না, নিঃশব্দে ধীরে ধীরে ভাসতে থাকলো। স্যার, শুনতে পাচ্ছেন? কি বলো তো? কান্না স্যার, স্পষ্ট কান্না। শুনতে পাচ্ছেন না? না না মনামি, না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমি পাচ্ছি স্যার। খুব কষ্ট হচ্ছে মেয়েটার। ওর বুকের মধ্যে যন্ত্রণা যেন আমার ভেতরে এসে ঢুকে পড়ছে। প্লিজ কিছু করুন স্যার, প্লিজ। কি করা যায় বলো তো? দাঁড়াও, আমি ব্যাগ থেকে রুদ্রাক্ষের মালাটা নিয়ে আসি। 1 মিনিট। মালাটা নিয়ে এলো রুদ্র। তারপর বেশ তীব্র কণ্ঠে বলে উঠল, মহুয়া, আমি বুঝতে পারছি আপনি যন্ত্রণা পেয়েছেন প্রচন্ড, খুব গভীর, দীর্ঘদিনের। কিন্তু আপনি যদি আমাকে সবটা না জানান, আমি আপনাকে সাহায্য করব কিভাবে? আমি জানি হয়তো আপনি পুরুষ জাতিকে ঘৃণা করেন, হয়তো আপনার বিশ্বাস তাদের প্রতি আর নেই, তাই আপনি মনামিকে সবটা দেখিয়েছেন, আমাকে নয়। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনি আমাকে একটা সুযোগ দিন। শুধু বলুন কি হয়েছে আপনার, বলুন, একবার নীরবতা ভেঙে বলুন। নিস্তব্ধ সবকিছু, কান্নাও থেমে গেছে। ঠিক তখনই ফিস ফিস করে একটা গলা রুদ্রর কানে ভেসে এলো। রুদ্র চমকে ওঠে। তৎক্ষণাৎ পকেট থেকে বের করে স্ফটিকের বল। ভিতরে লাল ধোঁয়া উথলে উঠছে, একেবারে ঘূর্ণি তৈরি করছে। কে আসছে বলো? বলো, কাকে ভয় পাচ্ছ তুমি? কেন পালাতে বলছো? বলো, চুপ করে থেকো না, বলো। কিছুক্ষণ চুপচাপ চতুর্দিক। তারপর পরবর্তী কয়েক ঘন্টা কিভাবে যে কাটলো রুদ্র আর মনামির, তা বলে বোঝানো যাবে না। বাড়ির বাইরে কেউ পা রাখেনি। ব্যাগে বিস্কুট, কেক যা ছিল তা দিয়েই পেট ভরিয়েছে। কথা বলেনি একটুও। রাত তখন প্রায় 10টা। চুপচাপ ছাদে গিয়ে অপেক্ষা করছিল ওরা। হঠাৎই তীব্র হলো হাওয়া। অন্ধকার যেন জেঁকে বসল। এক নারীর কান্না শুরু হলো। দ্রুত পকেট থেকে বলটা বের করলো রুদ্র। চোখ রাখলো ভিতরে। প্রথমে লাল, তারপর ধীরে ধীরে কমলা রং ছড়িয়ে পড়ছে বলের ভিতর জুড়ে। না, এটা তো দুটো রং একসঙ্গে, মানে একসঙ্গে দুটো স্পিরিট। আর
এই কমলা মানে একটা ইভিল স্পিরিট, যেটা খুবই ভয়ঙ্কর কিছু। স্যার কি হবে স্যার? আমরা কি মহুয়াকে? চুপ চুপ, একদম চুপ, চুপ করো। স্যার স্যার আপনি কি সামনে কিছু দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে, চুপ, পাচ্ছি পাচ্ছি, চুপ করে যেটা দেখতে পাচ্ছ দেখো। আমাকে দয়া করো, আমাকে আমাকে মেরে ফেলো না, আমি হাত জোড় করছি। আমি আমি মা হতে চলেছি, আমি মরতে রাজি নই। আগে বললে আমি মরে যেতাম, কিন্তু এখন আমার মধ্যে যে একটা প্রাণ। বাচ্চার কথা বলেই আগে নাটক শুরু করেছিস না? এই বাচ্চা আমার নয়। তুমি কি বলছো? এসব মিথ্যে। চুপ চুপ, একদম চুপ করবি, নাহলে ছাদ থেকে ফেল। না না, আমাকে মেরে ফেলো না, না 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 না। মনামি ততক্ষণে রুদ্রর একটা হাত চেপে ধরেছে। ওর ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে ঝরছে অনবরত জল। কিছুক্ষণের মধ্যেই দৃশ্যটা মুছে গেল। ছাদ নিস্তব্ধ, বাতাস স্তব্ধ, শুধু একটা অনুভব আর সেই কান্না। এখনো সেই কান্না প্রতিটা ঘরের প্রতিটা দেওয়ালে যেন প্রতিধ্বনিত হচ্ছে। মহুয়া এই ছাদে ফিরে ফিরে আসে প্রতিদিন। ওর অসমাপ্ত কথা, বেদনা আর শেষ আরতি নিয়ে। আরো কিছুক্ষণ ওরা ছাদেই দাঁড়িয়ে থাকে, তারপর একসাথে নেমে আসে। কি করে মুক্তি দেবে মহুয়াকে বুঝতে পারে না। সেই সময় কানে কানে আবার কেউ ফিস ফিস করে বলতে থাকে, পালাও পালাও, ও ও আসছে, তোমরা পালাও পালাও পালাও। কেন 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 আপনি পালাতে বলছেন? কাকে ভয় পাচ্ছেন আপনি? ও এলে আটকানো যাবে না, তোমরা তোমরা পালাও। স্যার আমার মনে হচ্ছে এক্ষুনি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কেন জানি না, আমার মনে হচ্ছে আমি কিছু একটা বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু মনামি। স্যার স্যার প্লিজ, হ্যাঁ এখন চলুন স্যার, আপনি আমার কথা শুনুন, চলুন। বাইরে বেরিয়ে আসতেই শুরু হলো ঝড়। বিদ্যুৎ চমকে উঠল চতুর্দিকে। বাড়ির প্রতিটা জানলা দরজা আপনা থেকেই খোলা বন্ধ হচ্ছে। ভেতর থেকে ভেসে আসছে এক নারী কণ্ঠ, আর্তনাদ। রাত তখন প্রায় 11:30। রুদ্রর গাড়িতে পাশাপাশি বসে আছে রুদ্র আর মনামি। মনামি, আমার মনে হচ্ছে আমি কিছুটা আন্দাজ করেছি, তবু তুমি কি বুঝেছো সেটা একটু বলো তো শুনি। স্যার আমার মনে হচ্ছে মৃত্যুর পরও মহুয়া মুক্তি পায়নি। ওর আত্মা এই বাড়িতেই আটকে আছে, বন্দী হয়ে পড়েছে এই 4 দেওয়ালে। আর শুধু মহুয়া না, ওর স্বামীও কিন্তু এই চক্রেই আটকে আছে মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত। তাই প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে। প্রতিদিন সেই ভয়ঙ্কর আত্মা এসে আবার খুন করে মহুয়ার আত্মাকে। মৃত্যুর পরেও প্রতিদিন মরতে থাকে মহুয়া। ওহ কি যন্ত্রণা, কি মারাত্মক যন্ত্রণা। শেষ করুন, কিছু করুন স্যার। আমার মনে হয় ওই বাড়ি ধ্বংস করাই ভালো হবে। আমার মনে হয় ধ্বংস করাই ঠিক হবে, জানো মনামি। কি করে স্যার? ভেঙে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে প্রতিটা ইট, প্রতিটা দরজা, প্রতিটা জানলা, সব কিছু। এই বাড়িতে প্রত্যেকটা দেওয়ালে লেগে আছে মহুয়ার কান্না। এই বাড়ির প্রতিটা আসবাবপত্রে মিশে আছে ওর বিষাদ, ওর শেষ আরতি, ওর অপূর্ণ বাসনা। কিন্তু স্যার এত সুন্দর বাড়ি। সুন্দর বাইরে থেকে সুন্দর মানেই তো সেটা সুন্দর নয় মনামি। তুমি চাও না মহুয়া মুক্তি পাক? ওর মুক্তির কি একটাই পথ, এই বাড়ির ধ্বংস? কি করবেন ভাবছেন স্যার? দেখা যাক। এবার আর ভয় পেয়ে পালালে হবে না। যে যন্ত্রণা বছরের পর বছর
এই বাড়ির দেওয়ালে আটকে আছে সেটাকে মুক্তি দিতে হবে। আমরা ওকে মুক্ত করব। আজকের ব্রেকিং নিউজ, শ্রীরামপুরে গঙ্গার ধারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি বাড়িতে সিলিন্ডারের বিস্ফোরণ। হতাহতের কোনো খবর নেই, কিন্তু বাড়িটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। দমকল সঠিক সময়ে পৌঁছেছে, কিন্তু কিছুই আর বাঁচানো যায়নি। টিভিতে নিউজটা দেখেই মুখে মৃদু হাসি ফুটল রুদ্রর। স্যার স্যার আজকে নিউজ দেখেছেন স্যার? জানি 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 জানি, রিল্যাক্স। কি করে হলো স্যার? পুনরুক্তি, আর কোনোদিন পুনরাবৃত্তি হবে না। কিন্তু স্যার বিস্ফোরণটা কি করে হলো? হলো। পুনরুক্তি, এমন একটা বাড়ি ছিল যেখানে প্রতিদিন একটা মেয়ের মৃত্যু হতো। যন্ত্রণা তার ছায়া সঙ্গী হয়ে গিয়েছিল। মৃত্যুর পরও মুক্তি পায়নি সে। কিন্তু সব কিছুর মধ্যে মুক্তির পথ ঠিকই থাকে। আজ সেই বাড়ি নেই, শুধু ছাই হয়ে মিশে গেছে এক মেয়ের দুঃখ, তার হাহাকার, আর দুটো মানুষের সাহসে লেখা এক অন্তিম মুক্তি। আর আমরা শেষ করলাম আজকের গল্প পুনরুক্তি। গল্পের লেখিকা এবং গল্প পাঠে আমি অন্তরা। গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে রয়েছে আমি প্রীতম, আর তাছাড়াও রয়েছে মৌটুসী, শুক্লা, জিনিয়া এবং দুটি বিশেষ ভূমিকায় লিলি হাজরা এবং সন্তোষ হাজরা। যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পরিচিত পরিজনদের মধ্যে আমাদের এই ছোট্ট চ্যানেল ভূত চর্চাকে ছড়িয়ে দিতে হবে শেয়ার করে। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করা জরুরি। এরপর আমরা চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, শান্তনু বর্মন, তরিকুল ইসলাম শুভ, নিয়তি সিং, সৃজা ভট্টাচার্য, রচনা সামন্ত, সোনিয়া রোজারিও, ঈশানী ঘোষ, মানসী পাত্র, জয়শ্রী কুমারী সহ অনেকেই। এবার চলে আসবো আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, রুদ্র 3 ফোন করেছিল, তার মধ্যে তৃতীয় কলার যে মহিলা তার নাম কি? যদি গল্পটা মন দিয়ে শোনা হয় তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। আবারও ভূত চর্চায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাড় হিম করা আরও একটা নতুন ভূতের গল্প নিয়ে আগামী শনিবার রাত্রি ঠিক 11টায়। ততক্ষণ সকলে ভালো থাকুন আর ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমের সঙ্গে থাকুন।